গেস করো যে আমরা এখন কোথায় আছি? আমরা এখন দুর্গাপুর হাইওয়েতে আছি। আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আমরা এখন এই ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তোমাদের ওখানে গিয়ে আবার দেখা করব। প্রথমে বলে দিই কোথায় অবস্থিত। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র। ঝাড়খণ্ড সীমানার নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই শহরটির অবস্থান। কিভাবে যাবেন? মুকুটমণিপুর যেতে হলে যে কোনো প্রাইভেট গাড়ি করেও মুকুটমণিপুর পৌঁছানো যাবে। মুকুটমণিপুরে কলকাতা থেকে দুর্গাপুর অথবা খড়গপুর হয়েও যাওয়া যায়। এছাড়া যাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে বাঁকুড়া স্টেশন অবধি। তারপর ধরে নিতে হবে সেখান থেকে মুকুটমণিপুরগামী বাস, যা কাটরা ভায়া হয়ে যাবে। বাসপথে যদি কেউ যেতে চাও তাহলে কলকাতা ধর্মতলা থেকে মুকুটমণিপুরগামী বাস, যা সকাল 9টায় ছাড়ে, সেটাও ধরতে পারো। মোটামুটি 7 ঘন্টায় পৌঁছে দেবে তোমাকে মুকুটমণিপুরে। নিজেরা যদি প্রাইভেট কার করে বা গাড়ি ভাড়া নিয়ে যাওয়ার কথা ভাবো, তাহলে কলকাতা থেকে দিল্লি রোড ধরে পানাগড় ক্রস করে দুর্গাপুরের একটু আগে বাঁদিকে নিতে হবে। জায়গাটার নাম মুচিপাড়া। সেখান দিয়ে গেলে ঘন্টা 2 মধ্যে পৌঁছে যাওয়া যাবে মুকুটমণিপুরে। রাস্তায় যেতে যেতে আমরা প্রচুর বাইকার্সদের দেখতে পেয়েছিলাম। বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, বাট ফাইনালি আমরা জানতে পারলাম যে সেদিন 15ই আগস্ট হওয়ার জন্য বাইক র্যালি চলছিল। যদি ভালোবেসে থাকো তাহলে আমি বলবো বর্ষাকালেই ঘুরতে যাওয়া উচিত, কারণ বর্ষাকালের বৃষ্টির জলে প্রকৃতির যে রূপ সেটা ফুটে ওঠে, সেটা শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। দুর্গাপুরে ঢুকতেই চোখে পড়ল দুর্গাপুর ব্যারেজ। প্রায় 700 মিটার লম্বা এই ব্যারেজটি ডিভিসি 1955 সালে বানিয়েছিল। যাওয়ার পথে একটু বিরাম নিতে উপভোগ করতে পারেন এই ব্যারেজের জলস্রোত। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। পুরো রাস্তাটাই ছিল খুব মসৃণ। প্রকৃতি নিজেকে যেমনভাবে সাজিয়ে রেখেছে, মুকুটমণিপুর যেতে গিয়ে কখনোই ক্লান্তি আসবে না। ভাগ্য ভালো ছিল আমাদের যে বেশি বৃষ্টির সম্মুখীন হতে হয়নি। রাস্তা যতই অতিক্রম করছিলাম, আকাশের মেঘগুলো যেন কোথায় মিলিয়ে গেল। মাঠের কাশফুল, আকাশে পেঁচা তুলোর মতো মেঘ মনে করিয়ে দিল শরৎকালে দেবী আগমনের কথা। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের লক্ষ্যে। এবার বলে দিই কোথায় থাকবেন। আমরা এই হোটেলেই ছিলাম, নাম অপরাজিতা হোটেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই এবং অনেকটা এলাকা জুড়ে অবস্থিত এই হোটেলটি। আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম এবং এর ভাড়া নর্মালি 1500 থেকে 1600 হয়ে থাকে, কিন্তু যেহেতু আমরা 15ই আগস্টের দিনকে গেছিলাম, দাম একটুখানি হলেও বেশি পড়েছিল। এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ, যেটা সত্যিই খুব সুন্দর। আর সবথেকে বেশি আমার ভালো লেগেছে যে এই হোটেলের অ্যাটাচ বাথরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু এখনই আমাদের ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে হবে, তাই এই কুকারেই চটজলদি খাবার বানিয়েছিলাম। হোটেলে ঢুকতে না ঢুকতেই আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। ছিঁড়ে গেল জুতো। কাছে দোকান থাকায় এই সমস্যারও সমাধান হয়ে গেল। অপরাজিতা হোটেলটা অনেকটাই এলাকা জুড়ে অবস্থিত। এইটা হচ্ছে আমাদের পার্কিং লট, যেখানে গাড়ি রাখা ছিল, আর খুবই নিরাপদ ছিল। যদি কেউ শহরের দৈনন্দিন জীবনের কোলাহল থেকে একটু দূরে যেতে চাও, তাহলে মুকুটমণিপুর তার নিশ্চয়ই যাওয়া উচিত।
এই ওয়েদার ঘর থেকে না বেরোতে পারলে পেতে হ্যাঁ, ঘর থেকে নিশ্চয়ই বেরোনো উচিত, কিন্তু সেফটি মেনটেন করাটা ভালো। যেমন আমরা নিজেরাই রান্না করে নিচ্ছি, একটু কষ্ট হলেও, কিন্তু অ্যাটলিস্ট ঘুরতে তো পারছি দূরত্ব বজায় রেখে। আমাদের হোটেল থেকে বেরোতেই একটা ছোট্ট কাঁচা মাটির রাস্তা, যেটা মিশে গেছে কংসাবতী নদীর জলের সাথে। এই প্রথমবার আমি কখনো রাস্তায় এরকমভাবে আলপনা দিতে দেখলাম, যা সত্যিই খুব সুন্দর লাগছিল। এই সেই মুকুটমণিপুরের যে নতুন রাস্তাটা হয়েছে, সেই আলপনা আঁকা পথ। বাট এখান থেকে রাস্তা, এই রাস্তা দিয়ে আর কি গাড়ি ঢোকানো যায় না, এখানটা ব্লক করে দেয়া আছে। আমাদের যদি নৌকা ধরতে হয় তাহলে এই পাশেই একটা সার্ভিস রোড আছে, এখান থেকে গিয়ে এই সাইড দিয়ে গিয়ে রাইট ডান দিকে নিচে নেমে যেতে হয়। তো সেখানেই আছে নৌকার চড়ার জন্য টিকিট কাউন্টার আছে। ওইখানে যে একটা হলুদ রঙের ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, তার আগেই টিকিট কাউন্টার আছে। ওখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর ডান দিকেই নিচে নেমে গেলে সেখানে নৌকা ধরার ব্যাপারটা রয়েছে। এরপর এইখানে হচ্ছে এই রাস্তা দিয়েই বাদিনে নেমে গেলে হচ্ছে মার্কেট। মুকুটমণিপুরের ড্যামেরই পাশে এই মার্কেটটা নতুন তৈরি হয়েছে, কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা যখন গেছিলাম তখন বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। বোঝাই যাচ্ছিল যে করোনা সবার জীবনে কেমন ছাপ ফেলেছে। আশা করছি সবকিছু আবার নিশ্চয়ই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। লকগেট পেরুতেই কংসাবতী ভবন, বাঁয়ে তার ইউথ হোস্টেল। লেকের ওপর পাড়ে দিনভর বিশ্রামের ব্যবস্থা সহ এখানে রয়েছে পিয়ারলেস হোটেলও। জলাধারের একেবারে পাশেই আছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। পায়ে হেঁটে লাগবে মাত্র 5 মিনিট। এখানে আসলে প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলতে হয়। যদি সোনাঝুরিতে থাকতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে এর বুকিং করতে পারো। তবে বয়স্ক লোকেদের ক্ষেত্রে এখানে চড়াই উতরাই করাটা একটুখানি অসুবিধার হয়ে থাকবে। বাঁধ থেকে নামার সময় প্রচুর হোটেল আছে, যেমন গ্রিন পার্ক, আরণ্যক, মোনালিসা, কিন্তু এই সমস্ত হোটেলগুলোর ভাড়া বছরের এক এক সময় এক এক রকম থাকে। স্বর্গ কোথাও আছে কিনা জানা নেই, কিন্তু স্বর্গে থাকার স্বাদ পাওয়া যায় এই মুকুটমণিপুরে এসে। প্রত্যেকবারের মতো এবারেও আমরা রেফ থেকে ব্রিজা নামে গাড়িটা নিয়ে প্রকৃতি রোমন্থন করতে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখন কংসাবতী ড্যামের কাছেই যাচ্ছি হেঁটে। তো এখানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পশ্চিমবাংলার বাইরে ঘুরেছি তো অনেক,
কিন্তু কখনো ভাবিনি যে আমার নিজের রাজ্যের মধ্যেই এত সুন্দর একটা জায়গা আছে। পারলে একবার হলেও এখানে আসবেন প্রকৃতির এই প্রাণবন্ত রূপ উপভোগ করতে। 1956 সালে বাঁকুড়ার খাটরা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে মুকুটমণিপুরের এই বিশাল আকার জলাধার প্রকল্পটি তৈরি হয়। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার 8,000 বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্য এই প্রকল্প গৃহীত হয়। ড্যামের উপরে ঘোরার জন্য অটো আর ইঞ্জিন ভ্যানের ব্যবস্থাও আছে। অবশ্য মরশুমের উপর এই যানবাহনগুলির ভাড়ার তারতম্য হয়ে থাকে। শনি রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে এই ড্যামের উপর দিয়েই চলে যাওয়া যায় গাড়ি নিয়ে। তোমরা যদি ইঞ্জিন ভ্যানে করে যেতে চাও তাহলে পড়বে 400 টাকা আর অটোতে পড়বে 300 টাকা করে। শীতকালে জলাধারের জল কমতে থাকলেও বর্ষাকালে প্রচুর জল জমে থাকে। তখন এই লকগেটগুলির মাধ্যমে অতিরিক্ত জল নিকাশ করা হয়। সারা বছরই এই মুকুটমণিপুরে পর্যটকদের আনাগোনা হয়ে থাকে, কিন্তু চারিদিকে এতটা ফাঁকা ও নিস্তব্ধ থেকে যেমন খুব ভালো লাগছিল, তেমনি আবার খারাপও লাগছিল যে এই করোনা ভাইরাসের জন্য আমাদের পর্যটন ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন যে কংসাবতী ড্যামের মাঝখান দিয়ে যে রোডটা চলে গেছে সেটারই একটুখানি হাঁটাহাঁটি করছি সেখান থেকে। তো এখানে তো অন্ধকার হয়ে গেছে, এখানে আর বিশেষ কিছু করার নেই। আর আমরা এখন বাড়ির দিকেই রওনা দেব। তো কালকে আবার দেখি কোথায় কোথায় ঘোরা যায়। তো আমরা এখন আমাদের হোটেলে ঢুকলাম। খুব আশা নিয়ে বেরিয়েছিলাম যে আমরা নেচারের অনেক কিছু দেখব, বাইরের যেটুকু প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সেইটুকুই দেখতে পেয়েছি। এখন আমরা আমাদের চা বসিয়ে দিয়েছি। রাতে ডিনারের জন্য সেদিন আমরা বানিয়েছিলাম পোলাও। কখনো ভাবিনি যে কখনো কোনো হোটেলে গিয়ে এরকমভাবে রান্না করতে হবে, কিন্তু খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমরা কোথাও চড়ুই ভাতি করছি। এই ইলেকট্রিক কুকারটায় রান্না করা খুবই সহজ ব্যাপার। এই ইলেকট্রিক কুকার নিয়েও আমি একটা ভিডিও তৈরি করেছি, আর তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনটায় গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমরা তো ঠিকই করেছি যে কোথাও ঘুরতে গেলে এই কুকারটা নিশ্চয়ই নিয়ে যাব, কারণ এটা খুবই হেল্পফুল। তোমরাও যদি চাও তাহলে এরকম একটা কুকার কিনে নিয়ে ট্রাভেল করতেই পারো। ফাইনালি আমাদের পোলাও রেডি, আর তার সঙ্গে আমরা বানিয়েছিলাম ডিমের ভুজিয়াও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এর সাথে আমি শেষ করছি আমার ভিডিওটি, আর আগামী দিনে আমি দেখাবো কিভাবে আমরা নৌকা বিহার করে ডিয়ার পার্ক দেখতে গেছিলাম, আর একটা পার্কে ঢুকেছিলাম, আর সেখান থেকে আমরা পরেশনাথের মন্দির আর মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখেছিলাম।